তো বন্ধুরা, দীনকৃষ্ণ ঠাকুর কি সত্যিই বেদ সম্পর্কে কিছু জানেন? তিনি কি বেদ সম্পর্কে আদৌ কিছু জানেন? কারণ তার বক্তব্য আমি আপনাদেরকে একের পর এক শোনাবো। কারণ কি, তিনি নিজে স্ববিরোধী কথার দ্বারা তিনি নিজে প্রমাণ করে দিয়েছেন যে তিনি বেদের কিচ্ছুই জানেন না। সত্যি আদৌ তিনি কিছু জানেন না। তার কারণ হিসাবে আমি আপনাদেরকে একের পর এক আমি প্রমাণ দেখাবো, দুটি প্রমাণ দেখাবো, যার দ্বারা আপনারা বুঝতে পেরে যাবেন যে দীনকৃষ্ণ ঠাকুর বেদের বও জানেন না, শুধুমাত্র লাফায়। তো নমস্কার বন্ধুগণ, আমি প্রবীর, সনাতন বৈদিক ধর্ম চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। তো বন্ধুগণ, আপনাদেরকে দুটো ভিডিও ক্লিপ শোনাবো। প্রথম যে ক্লিপটি আপনাদের শোনাবো সেটা শুনলেই আপনাদের সত্যি যারা সনাতনী হিন্দু, সত্যি যারা সনাতন ধর্মকে বা হিন্দু বা বৈদিক ধর্মকে ভালোবাসেন, তাদের সত্যি শুনলে মন ভরে যাবে যে দীনকৃষ্ণ ঠাকুর আগে যে কথাগুলি বলেছিলেন, কিন্তু তার পরের বক্তব্যে আপনারা যদি যান, তার পরের বক্তব্যে তিনি নিজের বক্তব্যে নিজে পাল্টি মেরেছেন। অর্থাৎ তিনি যে দু জায়গায় যে দুরকম কথাবার্তা ঠিক কেন যে তিনি করলেন, পূর্বে তিনি ভালো থেকে তিনি যে কেন এইরকম তার পরিবর্তন হলো সেটাই বোঝা যায়। তো আপনাদেরকে দুটো বক্তব্য আমি শোনাই। তো আপনার প্রথম বক্তব্যটা খুবই মনোযোগ সহকারে শুনুন। সনাতন ধর্মের একটা গ্রন্থ, সেটা হচ্ছে বেদ। বেদকে মান্যতা দিন। আর এই বৈদিক সনাতন সংস্কৃতির ছত্রছায়ায় আসুন। সনাতন ধর্মে ভগবান কপিলের বেদান্ত দর্শন, সেই বেদান্ত দর্শনের ছত্রছায়ায় আসুন, তবে আপনি মানুষ হবেন। না হলে এদের মতো মতবাদে ভেসে চলে যাবেন, আর ওই মনে মনে চিন্তা করা লাগবে যে মরার পরে স্বর্গে যাব। তো বন্ধুগণ, এখানে আপনারা দেখলেন, এখানে দীনকৃষ্ণ ঠাকুর নিজেই স্বীকার করছেন যে সনাতন ধর্মের একটি গ্রন্থ হলো বেদ, আর একটি গ্রন্থের তিনি নাম বলেন কি বেদান্ত দর্শন। কার বলেন? কপিলের। যদি এই কথাটা তিনি ভুল বলেছেন, কপিলের হলো সাংখ্য দর্শন। বেদান্ত দর্শন কার? না মহর্ষি বেদব্যাসের। তো তিনি যে কথাটি বলেন অতি সুন্দর কথা, যে সনাতন ধর্মের বেদের ছত্রছায়ায় আসুন, তারপর আপনি মানুষ হতে পারবেন। তো তার এই এত সুন্দর কথা শুনে যে কারোর মন ভরে যেতে পারে, কিন্তু পরবর্তীতে তিনি নিজের কথা থেকে নিজে পাল্টি মেরেছেন। কিভাবে আপনারা নিজেরা শুনে নিন। আমি এবার পরের বক্তব্যটা আপনাদের শোনাচ্ছি, শুনুন তিনি কি বলছেন। আমাদের সমস্যাটা কোথায়? আমাদের সমস্যা হচ্ছে আমরা বই পড়ি না। আমাদের সমস্যাটা কোথায়? আমরা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা ফেসবুক ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা গুগলের স্টুডেন্ট। আমাদের কাছে কোনো নথিপত্র নেই, কোনো এভিডেন্স নেই দেওয়ার মতো। কিছু ঠগবাজ তারা ইউটিউবে ফেক ভিডিও বানিয়ে মানুষকে মতিভ্রমিত করছে, আর সেই সব ভিডিও দেখে, ফেসবুকের ভিডিও দেখে, ইউটিউবের ভিডিও দেখে আমাদের সমাজের ছেলে মেয়েরা তারা কীর্তন গাচ্ছে। তাহলে ভাবতে পারেন এরা সমাজকে কি দিতে পারে? এরা আমার উপরে আজকে রাগারাগি করছে কেন? এই একজন আমাকে একটা ইনভিটেশন পাঠিয়েছে, কোন একটা সনাতনী সমাজ থেকে আমাকে লাইভ ডিবেটে ডাকছে। বলুন তো দাদা, আমি ডিবেট করব তাদের সঙ্গে যারা এখনো পর্যন্ত আমার দেওয়া রেফারেন্স দেখানো যে বইগুলো তারা পড়েনি, চোখে দেখেনি। তাদের সঙ্গে আমি ডিবেটে কি বসবো? শুধু বেদ আর পুরাণ নিয়ে। বেদ আর পুরাণ কোনো এভিডেন্স নয়। তো যাই হোক, আজকে তো দেখুন, এখানে তিনি নিজের বক্তব্যে পাল্টি মারলেন। তিনি বললেন কি বেদ আর পুরাণ কোনো এভিডেন্স নয়। তাহলে তিনি একসময় স্টেজে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন যে মানবতার ছত্রছায়া আসতে গেলে, মানুষ হতে গেলে বেদ পড়তে লাগবে, সেই কথাটা তিনি পাল্টি মেরে দিলেন। সেই অর্থাৎ তার ডাবল স্ট্যান্ডার্ড কথাবার্তা এখানে ধরা পড়লো। তাহলে এবার আপনারা ভাবুন তো, আপনারা কাকে সিলেক্ট করছেন? যারা বলে না তিনি হলেন সত্যের সন্ধান, এই তার সত্যের সন্ধান। সত্যিই তিনি সত্যের এখনো তিনি সন্ধান পাননি। সত্যের সন্ধান পেলে আগে যে কথা বলে এসছে তাকে নিজেই খণ্ডন করে আরেক রকম কথা বলতো না। সে সত্যের সন্ধান পেলে সে একটা বক্তব্যই থাকতো। আগে সকালবেলা একরকম কথা বলে সে বিকেলবেলা তার বিরোধিতায় একরকম কথা বলা, তাকে খণ্ডন করে। এই সমস্ত সত্যের সন্ধানীদের কাজ। তো আপনারাই এবার বিচার করুন, আপনারা কাকে ফলো করছেন এবং কাকে ফলো করা উচিত, আপনারা ভালো করে ভেবে দেখুন। তো বন্ধুরা, আজ আমার যে তথ্য দেওয়ার ছিল আমি দিয়ে দিয়েছি। আপনারা যাদের বোঝার আপনারা তারা বুঝতে পেরে গেছেন। যাদের কমেন্ট বক্সে এসে গালি দেওয়ার তারা গালি দিতে পারেন, আমি কোনো আপত্তি করব না।
যারা যারা গালি দেবেন কমেন্ট বক্সে এসে তাদের কমেন্টকেও আমি স্টিকার দিয়ে দেবো, অর্থাৎ কি লাইক করে দেবো, কোনো ব্যাপার নয়। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ, নমস্তে, ওম, জয় শ্রীরাম।